গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের ন্যাশনাল ইনকামের ওপর খুব ইম্পর্ট্যান্ট একটা সাইট নিয়ে আলোচনা করছি, যেটা সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার থাকা দরকার। কারণ এর ওপরে আমাদের ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস দুটোতেই খুব ভালো ভালো কোয়েশ্চেন্স দেয়, যেগুলো আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকার জন্য আমরা পারি না বা ভুল করে আসি। তো তোমরা বর্তমানে যে অনলাইন ক্লাসগুলো করছো বিভিন্ন জায়গায়, আমার ক্লাসের মধ্যে আমি যেটা চেষ্টা করি ইকোনমিক্সের বেসিক কনসেপ্টটাকে তুলে ধরার, যাতে তোমরা যারা সাধারণ ছাত্রছাত্রী তাদের যাতে জিনিসটা বুঝতে এবং আনসার নিজে করতে পারার ক্ষমতাটা জন্মে। কারণ বিভিন্ন জায়গায় যে আলোচনাগুলো চলে তাতে দেখা যায় যে বেসিক আইডিয়াটা হয় না। একটা নোটস হয়তো পাওয়া যায়, কিন্তু তা তো বাজারে প্রচুর বই আছে, সেখান থেকেও পাওয়া যেতে পারে। তাই আমি চেষ্টা করছি তোমাদের বেসিক কনসেপ্টের জায়গাটা ক্লিয়ার করতে, এবং কোয়েশ্চেন্স কী টাইপের আসতে পারে সেটাও আমি আলোচনা করে দিচ্ছি। আমাদের আজকে আলোচনার বিষয় জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস অ্যান্ড জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইস। তাহলে কারেন্ট প্রাইস জিডিপি এবং কনস্ট্যান্ট প্রাইস জিডিপির মধ্যে কী পার্থক্য? জিডিপি অ্যাট কারেন্ট প্রাইসেস, অলসো কল্ড মনিটারি জিডিপি অর নমিনাল জিডিপি, মানি জিডিপি অথবা বলা হয় নমিনাল, কারণ এটা কারেন্ট প্রাইসে, চলতি দামে, চলতি বছরে যে দাম সেই দামে আমি হিসেবটা করি। রেফার্স টু মার্কেট ভ্যালু অফ দ্য ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস produced within the domestic territory of a country during an accounting year as estimated using the current year prices। তাহলে দেশের ভেতরে যে দ্রব্য সেবা উৎপাদন হচ্ছে তাতে চলতি যে বছরে আমরা পরিমাপ করছি সেই বছরে যে দাম স্তর, সেই দাম স্তর দিয়ে আমরা যখন হিসাবটা করব, ইট মে ইনক্রিজ উইদাউট ইনক্রিজিং দ্য কোয়ান্টাম অফ আউটপুট ইন দ্য ইকোনমি। তাহলে কারেন্ট জিডিপি বা মনিটারি জিডিপি বা নমিনাল জিডিপি, তুমি যাই বলো না কেন, এই জিডিপিটা কোনো প্রকৃত কোনো উৎপাদন, দ্রব্যের উৎপাদন বা সেবা উৎপাদন না বাড়িয়েই কিন্তু এই জিডিপির ভ্যালুটা বাড়তে পারে। অর্থাৎ এটা যেমন দ্রব্য এবং সেবার উৎপাদন বাড়লে যেমন এই জিডিপি বাড়তে পারে কারেন্ট প্রাইসের, আবার যদি উৎপাদন দ্রব্য এবং সেবা যদি না হয়, বাড়ে, তাহলে কিন্তু এটা বাড়তে পারে। এইটা হচ্ছে কারেন্ট, মানে এটা নির্ভর করবে না যে উৎপাদন বাড়লো কি বাড়লো না। উৎপাদন না বাড়লেও কিন্তু কারেন্ট জিডিপি বা নমিনাল জিডিপি ভ্যালুটা আমার বাড়তে পারে। কনস্ট্যান্ট জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইসেস, অলসো কল্ড রিয়েল, কনস্ট্যান্ট প্রাইস জিডিপি অথবা রিয়েল, refers to a market value of the final goods and services produced within the domestic territory of a country during an accounting year as estimated using the base year prices. It increases only when there is increase in the quantum of output in the economy. তাহলে কনস্ট্যান্ট প্রাইস অথবা রিয়েল জিডিপি বাড়া মানে কিন্তু একদম আমার উৎপাদনের পরিমাণ বাড়তেই হবে, এই জায়গাটা। তাহলে পার্থক্যটা কোথায়? না, কারেন্ট প্রাইস অথবা মানি জিডিপিতে আমার জিডিপি বাড়তে পারে উইদাউট ইনক্রিজিং আউটপুট, অ্যাকচুয়াল আউটপুট, কোয়ান্টাম অফ আউটপুট। কিন্তু রিয়েল জিডিপি বা কনস্ট্যান্ট প্রাইস জিডিপি মানে কিন্তু অ্যাকচুয়ালি কোয়ান্টাম অফ আউটপুটকে বাড়তেই হবে। দ্য ইন্ডেক্স অফ রিয়েল জিডিপি অলওয়েজ রিফ্লেক্টস এ চেঞ্জ ইন দ্য লেভেল অফ আউটপুট। তাহলে রিয়েল জিডিপি কী রিফ্লেক্ট করছে? চেঞ্জ ইন দ্য লেভেল অফ আউটপুট। হোয়াইল দ্য ইন্ডেক্স অফ নমিনাল জিডিপি মে অর মে নট, অর্থাৎ এটা বাড়াতেও পারে, লেভেল অফ আউটপুট নাও বাড়াতে পারে। হুইচ ইজ হোয়াই জিডিপি ইজ কনসিডার্ড অ্যাজ এ বেটার ইন্ডেক্স অফ ইকোনমিক গ্রোথ দ্যান দ্য নমিনাল জিডিপি।
তাহলে রিয়েল জিডিপি সেই কারণে নমিনাল জিডিপি থেকে বেটার মেজার ওয়েলফেয়ার। তাহলে তোমার পরীক্ষার কোয়েশ্চেনে দেওয়া হয় যে বেটার মেজার অফ ওয়েলফেয়ার অফ দ্য ইকোনমি, রিয়েল জিডিপি, নমিনাল জিএনপি, নান অফ দিস। তাহলে উত্তর হবে রিয়েল জিডিপি। ডিফারেন্সেস বিটুইন জিডিপি অ্যাট কারেন্ট প্রাইসেস অ্যান্ড জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইসেস, আমরা পার্থক্যটাকে আলাদা করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। দেখো, ইট ইজ দ্য মার্কেট ভ্যালু অফ দ্য ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ এ কান্ট্রি ডিউরিং অ্যান অ্যাকাউন্টিং ইয়ার অ্যাজ এস্টিমেটেড অ্যাট কারেন্ট ইয়ার প্রাইসেস। কনস্ট্যান্টটা কি? ইট ইজ দ্য মার্কেট ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ এ কান্ট্রি ডিউরিং অ্যান অ্যাকাউন্টিং ইয়ার অ্যাজ এস্টিমেটেড অ্যাট বেস ইয়ার প্রাইস। তাহলে জিডিপিকে সবসময় কারেন্ট ইয়ার প্রাইস, আর কনস্ট্যান্ট বা রিয়েল প্রাইস জিডিপিকে আমরা সবসময় বেস ইয়ার প্রাইস। তাহলে কারেন্ট জিডিপিকে কারেন্ট ইয়ার প্রাইস, কনস্ট্যান্ট প্রাইস জিডিপিকে বেস ইয়ার প্রাইস। ইট ক্যান ইনক্রিজ if price level rises even when there is no increase in the flow of goods and services in the economy. It can increase only when the flow of goods and services increase in the economy. তাহলে আমার কারেন্ট বা নমিনাল জিডিপি কি বলছে? এইটা ইনক্রিজ করবে, প্রাইস লেভেল ইনক্রিজ করছে, সেখানে কোনো ফ্লো অফ গুডস ইনক্রিজ না করলেও। কিন্তু রিয়েল জিডিপি ইনক্রিজ করতে পারে যদি ফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিস বাড়ে। ইট ইজ নোন অ্যাজ নমিনাল জিডিপি, ইট ইজ নোন অ্যাজ রিয়েল জিডিপি। ইট ইজ নট এ গুড মেজার অফ ওয়েলফেয়ার অফ পিপল। নমিনাল জিডিপি কখনোই গুড মেজার নয়, বাট রিয়েল জিডিপি গুড মেজার অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল। তাহলে আশা করি জায়গাটা বোঝা গেল। এবার আমরা কিভাবে কনভার্সন করব নমিনাল জিডিপিকে ইন্টু রিয়েল জিডিপি, অর্থাৎ নমিনাল জিডিপি থেকে রিয়েল জিডিপি বা রিয়েল জিডিপি থেকে নমিনাল জিডিপি। ইফ জিডিপি অ্যাট কারেন্ট প্রাইসেস ইজ ডিভাইডেড by the price index of the current year and multiplied by the price of base year, which is always equal to 100, we obtain GDP at constant prices or real GDP. তাহলে রিয়েল জিডিপিটা কী করে পাবো? জিডিপি অ্যাট কারেন্ট প্রাইসেস, কারেন্ট প্রাইস ইন্ডেক্স ইন্টু 100। যেমন ধরা যাক, আমরা উদাহরণ দিচ্ছি, ধরা যাক আমার 2011-তে জিডিপি ছিল 100 কোটি টাকা, 2019-এ সেটা হলো 200 কোটি টাকা। তাহলে এটা হচ্ছে 2011 জিডিপি বলছে, মানে কারেন্ট নমিনাল। 2019-এ হচ্ছে 200, তাহলে 2011 থেকে 2019-এ আমার জিডিপি ডাবল হয়েছে, দ্বিগুণ হয়ে গেছে, মানে জিডিপি, নমিনাল জিডিপি। এবং আমরা বলছি প্রাইস ইন্ডেক্স রাইজেস ফ্রম 100। 2011-তে যেখানে ছিল 100 প্রাইস ইন্ডেক্স, 2019-এ হয়ে গেছে প্রাইস ইন্ডেক্স 400। তাহলে দেন জিডিপি অ্যাট কারেন্ট প্রাইসেস ইজ কনভার্টেড ইন্টু রিয়েল জিডিপি অর জিডিপি কনস্ট্যান্ট প্রাইসেস অ্যাজ ইন দ্য ফলোইং। কীভাবে কনভার্সন করবো? ইয়ার 2019-এ কী দাঁড়িয়েছে? জিডিপি কারেন্ট প্রাইসে 200 কোটি টাকা, ইন্ডেক্স নাম্বার কারেন্ট প্রাইসে কত দাঁড়িয়েছে? 400। তাহলে 11-তে কত ছিল? 100 কোটি টাকা, ইন্ডেক্স কত ছিল? 100 বেস ইয়ার। তাহলে আমাদের এখন নমিনাল জিডিপি 2019-এ কত এটা? তাহলে এখন রিয়েল জিডিপি কত? 2019-এর রিয়েল জিডিপি কত? আমরা 2019-এ যদি রিয়েল জিডিপি বার করতে চাই, তাহলে 2019-এর আমরা পাচ্ছি নমিনাল জিডিপি ইন্টু আমাদের 100/400। 400 হচ্ছে কারেন্ট প্রাইস ইন্ডেক্স আর 100 হচ্ছে বেস ইয়ার। তাহলে এই যে 400 প্রাইস ইন্ডেক্স, এই প্রাইস ইন্ডেক্সকে বলা হয় ডিফ্লেটার। ডিফ্লেটার, ডি মানে কমানো, ফ্লেট মানে স্ফীত। তাহলে দাম বাড়ার জন্য যে মূল্যটা স্ফীতি হয়েছিল, সেই স্ফীতিকে আমি কমিয়ে আনলাম মূল্য বৃদ্ধিটাকে বাদ দিয়ে। কি করে ভাগ করে? তাহলে ভাগ করা মানে কমানো, তাই একে বলা হয় জিডিপি ডিফ্লেটার। তাহলে রিয়েল জিডিপি মানে আমরা নমিনাল জিডিপিকে যখন আমরা ডিফ্লেটার দিয়ে ভাগ করে দেবো, তখনই পেয়ে যাব আমরা এটা। তাহলে এটাকে প্রাইস ইন্ডেক্স বা জিডিপি ডিফ্লেটার বলে। আমরা আসছি এখানে। ইট মে বি নোটেড দ্যাট জিডিপি at current prices in 2019 is twice the GDP in 2011.
কারণ 2011 ছিল 100 কোটি আর এখন হয়ে গেল 200 কোটি, তাহলে ডাবল। বাট জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইস হ্যাজ রিডিউস ফ্রম 100 ইন 2011 টু 50 ইন 2019, অর্ধেক হয়ে গেছে রিয়েল জিডিপি কমে গেছে, কিন্তু মানি জিডিপি বেড়ে ডাবল হয়েছে। আমাদের দেশে রাজনৈতিক নেতা প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে বলে আসে, গল্প করে আসে যে আমাদের দেশ ভীষণ এগোচ্ছে, আমরা ব্রিটেনকে হারাচ্ছি, আমরা ফ্রান্সকে হারাচ্ছি, আমরা অমুককে হারাচ্ছি। জিডিপি গ্রোথ নমিনাল, এখানে দাম বেড়েছে, রিয়েল ফ্লো অফ গুড অ্যান্ড সার্ভিস বাড়েনি। তাই আমাদের কিছু মাত্র উন্নতি হয়নি ফ্রান্স, ব্রিটেন বা জার্মান, জাপানের মতো জায়গাটা এটা। This is because index of price in the year 2019 has risen to 400. May also estimate nominal GDP if real GDP and price index are known. তাহলে আমরা nominal GDP কী করে বার করবো? একই রকম, real GDP into price index by 100, মানে এই ফর্মুলাটাকে উল্টে দেবো। তাহলে আমাদের এইটা হচ্ছে রিয়েল জিডিপি, তাহলে আমরা নমিনাল জিডিপি কারেন্ট প্রাইস জিডিপিটা কী করবো? তাহলে রিয়েল জিডিপি ইন্টু প্রাইস ইন্ডেক্স ভাজিত 100, তাহলে সেইটাকে লিখেছি। তাহলে একটা থেকে একটা কনভার্ট করতে পারি। জিডিপি ডিফ্লেটার, হোয়াট ইজ জিডিপি ডিফ্লেটার? ইট রেফার্স টু দ্য রেশিও বিটুইন জিডিপি অ্যাট কারেন্ট প্রাইসেস অ্যান্ড জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইসেস। ইট ইজ এক্সপ্রেসড অ্যাজ আন্ডার জিডিপি ডিফ্লেটার অথবা প্রাইস ইন্ডেক্স, জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস বা জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইস ইন্টু 100, তাহলে আমরা পেয়ে যাব জিডিপি ডিফ্লেটার। যেমন ধরা যাক আমরা দিচ্ছি রিয়েল জিডিপি 100, 600, নমিনাল জিডিপি 660, তাহলে জিডিপি ডিফ্লেটার বা প্রাইস ইন্ডেক্স কত? 660/600 ইন্টু 100, তাহলে 660/600 ইন্টু 100 তার মানে 110, 6 এখন 66, তাহলে 100, তাহলে 110। তাহলে আমার বেস ইয়ার প্রাইস কত? 100, এখন প্রাইস কত? 110, তাহলে প্রাইস কত বেড়েছে? 100 থেকে 110, তাহলে 110 মাইনাস 100, তাহলে 10%। তাহলে ইট শোজ দ্য ইনক্রিজ ইন জেনারেল প্রাইস লেভেল 10%, কারণ 110 বর্তমান প্রাইস লেভেল, বেসের প্রাইস কত ছিল? 100, তাহলে 100 থেকে 110, তাহলে 10% ইনফ্লেশন। জিডিপি ডিফ্লেটার শুড নট বি কনফিউজড উইথ কনজিউমার প্রাইস ইন্ডেক্স। অর্থাৎ জিডিপি ডিফ্লেটারকে আমরা বলছি প্রাইস ইন্ডেক্স, আবার তোমরা পড়ছো কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তাই কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং জিডিপি ডিফ্লেটার যে প্রাইস ইন্ডেক্স তোমাকে পরীক্ষায় দিল যে প্রাইস ইন্ডেক্স is the deflator of the economy. তাহলে এখানে প্রাইস ইন্ডেক্স indicates the GDP deflator, consumer price index, wholesale price index, none of these. তাহলে এই জন্যে আমার যে ক্লাসগুলোতে আমি কনসেপ্টটাকে রাখি এই কারণে যে আমাদের কনফিউশন তৈরি হয়ে যায়, কনফিউশনটা যাতে না কাজ করে তার জন্য আমরা বলছি যে জিডিপি ডিফ্লেটার একটা প্রাইস ইন্ডেক্স এবং কনজিউমার প্রাইস ইন্ডেক্সও একটা প্রাইস ইন্ডেক্স, কিন্তু দুটো কিন্তু আলাদা। কোথায় আলাদা? পরিষ্কার ব্যাপার। জিডিপি মাপা হয় একটা দেশের ইকোনমি, তাহলে সেই জিডিপির মধ্যে আছে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, অল দ্য প্রোডাক্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। তাহলে জিডিপি ডিফ্লেটার বা প্রাইস ইন্ডেক্সটা ইনক্লুড করছে অল গুডস অ্যান্ড সার্ভিসেস। কিন্তু কনজিউমার প্রাইস ইন্ডেক্স এইটা কিন্তু কোনো কনজিউমারের বাস্কেট অফ গুডস, অর্থাৎ আমি যা কিনি বাজার থেকে, অর্থাৎ জ্বালানি, খাদ্য, বিদ্যুৎ, আমার চামড়াজাত দ্রব্য, টেক্সটাইল, টোব্যাকো, আমি কিনি এডুকেশান, হেলথ, এইটা হচ্ছে আমার বাস্কেট। তাহলে এখানে কিন্তু ইকোনমির সেকেন্ডারি, টার্সিয়ারি, প্রাইমারি সমস্ত গুডসকে আমরা ইনক্লুড করি না। তাই এইটা হচ্ছে ব্যাপকতার অর্থে জিডিপি ডিফ্লেটার। জিডিপি ডিফ্লেটার ব্যাপকতার অর্থে, অর্থাৎ ব্রড সেন্স। কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে ন্যারো সেন্সে আমাদের ব্যবহৃত হয়।
তাহলে সেই জায়গাটাকে আমরা দেখেছি জিডিপি ডিফলেটার ইন্ডিকেটস চেঞ্জ ইন দ্য প্রাইস ইন্ডেক্স অর চেঞ্জ ইন প্রাইস লেভেল রিলেটেড টু all goods and services produced within the domestic territory. Consumer price index indicates change in price index or change in price level related to only a specific basket of goods. Specific দুটোই আমার ইনফ্লেশনকে বলে, কিন্তু এই ক্ষেত্রে মেজারের পার্থক্যটা হচ্ছে এখানে আলাদা। তাহলে জিডিপিটা আমরা জানলাম যে এটা একটা গুড মেজার অফ ওয়েলফেয়ার অফ দ্য ইকোনমি। সত্যি কি তাই? আমাদের রিয়েল জিডিপি কি আমাদের ওয়েলফেয়ার মাপতে পারে? ট্রু। তোমাকে এখান থেকে কোশ্চেন দেবে, তুমি এত দূর পড়ে এসছো, বইতে বলা আছে, তোমরা যে বিভিন্ন অনলাইনে ক্লাস করছো সেখানেও বললো, কিন্তু এইটা ট্রু কি না সেই জায়গাটা আমরা কী করে জানবো? আমাদের এটা নাও হতে পারে। কারণ ধরা যাক কোনো দেশের উৎপাদনের বেশিরভাগ অংশটা হচ্ছে লাক্সারি প্রোডাক্ট, বিভিন্ন যুদ্ধের অস্ত্র, কামান, যুদ্ধের বিমান, বিভিন্ন বোমা। তাহলে এই দ্রব্যের যদি উৎপাদন বাড়ে, ফ্লো বাড়ে, তাহলে আমার দেশের জনসাধারণের কিন্তু জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে না। আজকে দেখতে পাচ্ছ রাফায়েল কিনেছি কয়েক কোটি টাকা দিয়ে, কিন্তু হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার নেই। করোনা আক্রান্ত রুগী শ্বাসকষ্ট, সে মারা যাচ্ছে, শুধু অক্সিজেন সিলিন্ডার পেলে সে বেঁচে যায়, আর কোনো ওষুধই নেই, শুধু অক্সিজেনটা দিতে হবে টাইমে। সেইটা আমাদের রাষ্ট্র প্রোভাইড করতে পারে না, কিন্তু রাষ্ট্র প্রোভাইড করতে পারে কয়েক বিলিয়ন ডলার রাফায়েল বিমান কিনতে। তাহলে এখানে আমার দেশের জনসাধারণ জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটলো না। জায়গাটা এটা, এই জায়গাটা। তাহলে জিডিপি কখনোই মানে রিয়েল জিডিপি হলেও সেটা যে ওয়েলফেয়ার ঘটাবে এটা নিশ্চিত করে বলা যাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার যে জিডিপি উৎপাদন হচ্ছে তার যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন না হয়, অর্থাৎ আমার যে উৎপাদন হলো দেশের, সেই উৎপাদনের মেজর পার্টটা মাত্র মুষ্টিমেয় কিছু লোকের হাতে চলে গেল, আমরা পেলাম না, সাধারণ মানুষ এক্সপ্লয়েটেড বাই দ্য আপার সেকশন অফ দ্য সোসাইটি। আজকে জিডিপি যে হারে বাড়ছে, আম্বানি আদানিদের ইনকাম সে হারে বাড়ছে, আর আমাদের দেশে না খেতে পাওয়া মানুষের সংখ্যা বাড়ছে, দারিদ্রের সংখ্যা বাড়ছে, অথচ জিডিপি বাড়ছে। তাহলে তুমি কি বলতে পারো জিডিপি বাড়া মানে ওয়েলফেয়ার, যদি ডিস্ট্রিবিউশন ঠিক না হয়? তাই জিডিপির যদি ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় তাহলে কিন্তু এটা ওয়েলফেয়ার মেজার নাও হতে পারে। 3 নম্বর ব্যাপার হচ্ছে যে আমাদের যদি মানি ইকোনমি না হয়, বাটার ইকোনমিতে আমরা যদি থাকি, অর্থাৎ আমরা দেখি আমাদের প্রচুর অঞ্চলে, গ্রাম মফস্বল এরিয়াতে কাজের বিনিময়ে অর্থ না দিয়ে দ্রব্য দেওয়া হয়। চাষি চাষ করেছে, তাকে টাকা দিলাম না, তাকে 2 বস্তা ধান দিয়ে দিলাম। আমার বাড়ির নারকেল গাছ থেকে নারকেল পাড়া হয়েছে, তাকে টাকা দিলাম না, তাকে 1 কাঁদি নারকেল ধরিয়ে দিলাম। পুকুর থেকে মাছ ধরা আছে, তাকে টাকা দিলাম না, তাকে মাছের ভাগ দিয়ে দিলাম। তাহলে এখানে ওয়েজ পেমেন্ট হচ্ছে দ্রব্যের আকারে। তাহলে এখানে আমি ভ্যালু পাবো না, মার্কেট প্রাইস না হলে ভ্যালু পাবো না। তাহলে জিডিপি এখানে আন্ডার এস্টিমেট হয়ে যাবে, কম পাবো জিডিপির এস্টিমেটটাকে, কারণ এটা জিডিপির মধ্যে ঢুকবে না। তাহলে এক্ষেত্রেও আমাদের এটাকে ইন্ডেক্স হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে মুশকিল আছে। আর একটা হচ্ছে এক্সটার্নালিটিস, গুডস এবং ব্যাড। আমরা উন্নয়ন করার জন্য, আমাদের বৃদ্ধি বাড়ানোর জন্য আমরা যেটা করি, নির্বিচারে পরিবেশকে ধ্বংস করছি। বন জঙ্গল সাফ করে দিয়ে বড় বড় রাস্তা করছি, 6 লেন 8 লেন রাস্তা। আমরা বিভিন্ন জায়গায় হাউজিং কমপ্লেক্স নির্মাণ করছি, জঙ্গল কেটে, জলাভূমি বুঝিয়ে। আমরা গ্রাউন্ড ওয়াটার, তাকে সাবমার্সিবলতে তুলে আমরা যথেচ্ছ পরিমাণে ব্যবহার করছি। বিভিন্ন ট্রিটমেন্ট প্ল্যান্ট, বিভিন্ন যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো রয়েছে, তারা এই জলগুলোকে তুলে নিয়ে বিক্রি করছে টাকায়। ফ্রিতে জল প্রকৃতির কোলে রয়েছে, বুকে ব্যবসা করছে। তাহলে এক্সেসিভ এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। আর পলিউশন, গাড়ির কারখানা হচ্ছে প্রচুর গাড়ি, অশোক লেল্যান্ড, মাহিন্দ্রা, টাটা মোটরস,
সবাই গাড়ি তৈরি করছে, মারুতি সুজুকি লোকে গাড়ি কিনছে, আর গাড়ি বিভিন্ন ধরনের গ্যাস নির্গমন করে পরিবেশকে দূষণ করছে। তাহলে দূষণ এমন হচ্ছে, দিল্লিকে দেখেছি যে লোকে প্রাণ ভরে বায়ু নিতে পারছে না, তার নিঃশ্বাস তার প্রশ্বাসের সঙ্গে দূষণ। তাহলে আমার এখানে উৎপাদন বেড়েছে, গাড়ির উৎপাদন, আমার ওখানে আয় বেড়েছে, কিন্তু আমার স্বাস্থ্য, জনস্বাস্থ্য বিপর্যস্ত। তাহলে কি বলবো এখানে সকলের ওয়েলফেয়ার হয়েছে? হবে না। আমরা জিডিপির মধ্যে আমরা ধরি দ্রব্য সেবা, আমরা ধরি না পলিউশন, আমরা ধরি না এক্সটার্নাল, অর্থাৎ আমরা ধরি না এক্সেসিভ ইউজেস অফ ন্যাচারাল রিসোর্সেস। আমরা যখন এইগুলোকে ধরবো তখন কিন্তু এই জিডিপি থাকে না, তখন তাকে আমরা বলি গ্রিন জিডিপি। আমরা আসছি এই জায়গাটায়। জিডিপি অ্যান্ড ওয়েলফেয়ার, রিয়েল জিডিপি ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান ইন্ডেক্স অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপুল। রিয়েল জিডিপি আমরা বললাম, ওয়েলফেয়ার অফ দ্য পিপুল ইজ মেজার্ড ইন টার্মস অফ দ্য অ্যাভেলেবিলিটি অফ গুডস অ্যান্ড সার্ভিসেস পার পার্সন। ইনক্রিজ ইন রিয়েল জিডিপি মিনস ইনক্রিজ ইন দ্য লেভেল অফ আউটপুট ইন দ্য ইকোনমি। রিয়েল জিডিপি বাড়া মানে প্রকৃতভাবে উৎপাদন বাড়া। আদার থিংস রিমেনিং কনস্ট্যান্ট, দিস মিনস গ্রেটার অ্যাভেলেবিলিটি অফ গুডস পার পার্সন। তার মানে উৎপাদন বাড়া মানে জনপ্রতি দ্রব্যের সরবরাহ বেড়ে যাওয়া, তার মানে হায়ার লেভেল অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, সোশ্যাল ওয়েলফেয়ার। It is because of this reason that the planners and politicians in a country always lay emphasis on the growth of GDP. Higher the growth of GDP, greater is the flow of goods and services. Greater is the ability of GDP, ability of goods and services per person. তাহলে এই জায়গাটা, তার মানে রিয়েল জিডিপিতে আমাদের মান হচ্ছে এই জায়গাটা। কিন্তু তাই কি এর লিমিটেশনস কী কী? ওই যে লিমিটেশনস আমরা যেগুলো বললাম, বাট দেয়ার আর সার্টেন লিমিটেশনস টু দ্য পজিটিভ রিলেশনশিপ বিটুইন জিডিপি অ্যান্ড ওয়েলফেয়ার। তাহলে পজিটিভ রিলেশন, যে জিডিপি বাড়লে যে ওয়েলফেয়ার বাড়বে, পজিটিভ রিলেশন নাও হতে পারে, নেগেটিভ হয়ে যেতে পারে রিলেশন। অর উই ক্যান সে দ্যাট দেয়ার আর সার্টেন লিমিটেশনস রিলেটেড টু জিডিপি অ্যাজ অ্যান ইন্ডেক্স অফ সোশ্যাল ওয়েলফেয়ার। দিজ আর আন্ডার ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। GDP as an index of welfare losses significance if the distribution of income turns unequal. যদি বন্টনে বৈষম্য থাকে তাহলে জিডিপি অ্যাজ অ্যান ইন্ডেক্স অফ ওয়েলফেয়ার লসেস সিগনিফিক্যান্স হারিয়ে ফেলবে, এর গুরুত্ব হারিয়ে ফেলবে ওয়েলফেয়ার মাপার ক্ষেত্রে। কম্পোজিশন অফ জিডিপি, ইফ লাক্সারিজ আর প্রডিউসড ফর রিচার সেকশনস অফ দ্য সোসাইটি অ্যান্ড পুয়ার সাফার ডিপ্রাইভেশন, জিডিপি গ্রোথ বিকামস মিনিংলেস। 3 নম্বর, নন মনিটারি এক্সচেঞ্জেস ট্রানজাকশন। Larger the non-monetary transactions, greater the under-estimation of GDP as an index of welfare. আমরা দ্রব্য দিয়ে মজুরি দিচ্ছি, চাল দিয়ে, আমরা পাট দিয়ে, তুলো দিয়ে, গম দিয়ে, আমরা আলু দিয়ে মজুরি দিচ্ছি, তাহলে এটা এখানে জিডিপির এস্টিমেশনের মধ্যে এগুলো আসবে না, কারণ এর মূল্য আমরা পাবো না, তাহলে আন্ডার এস্টিমেশন হয়ে যাবে। এক্সটার্নালিটিস, জিডিপি ইন্ডেক্স ডাজ নট অ্যাকাউন্ট ফর এক্সটার্নালিটিস, the good and bad impact of economic activities without the price of penalty. Environmental pollution related to production activity is an important example. This also lowers the significance of GDP as an index of welfare. আমার জিডিপি গ্রোথ বেড়েছে কিন্তু সেই সঙ্গে এনভায়রনমেন্ট পলিউশন বেড়েছে, তাহলে এনভায়রনমেন্ট পলিউশন আমার স্বাস্থ্য সম্পদ জায়গাটাকে ধ্বংস করে দিল, আমার কর্মক্ষমতাকে কমিয়ে দিল, আমার ভিতরে রোগ তৈরি করলো, আমাকে রুগ্ন দুর্বল করে দিল। ওইদিকে আমার দ্রব্যের উৎপাদন বেড়েছে, রাস্তাঘাট বেড়েছে, কারখানার উৎপাদন বেড়েছে, তাহলে কি বলবো এটা কি ওয়েলফেয়ার হয়েছে? বলা যাবে। তাই আমরা যে ধারণাটা নিয়ে আসি এখান থেকে, অর্থাৎ এখানের মধ্যে যদি আমরা এনভায়রনমেন্টের পলিউশন এবং এক্সেসিভ ইউজেস অফ ন্যাচারাল রিসোর্সেসটাকে যদি ধরি, তখন আমরা আসি কনসেপ্ট অফ গ্রিন জিএনপি। জিএনপি বা জিডিপি জাস্ট পার্থক্যটা তোমরা জানো, এই যে পার্থক্যটা হচ্ছে ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড বা ফরেন ইনকাম, নেট ফরেন ইনকাম, এইটা যখন আমরা জিডিপির সঙ্গে যুক্ত করি তখন জিএনপি, ব্যাপারটা একই জায়গায় থাকে। তাই জিএনপি অ্যাট কারেন্ট আর কনস্ট্যান্ট প্রাইস, যে কোনো প্রাইসে মাপি না কেন, ইজ এস্টিমেটেড উইথ নো রিগার্ড। আমরা এই জিএনপি মাপি যাকে ধরি না মাপতে গিয়ে, এনভায়রনমেন্ট পলিউশনকে ধরি না, এক্সপ্লয়েটেশন অফ ন্যাচারাল রিসোর্সকে ধরি না। ইফ জিএনপি ইনক্রিজেস অ্যালং উইথ ইন এনভায়রনমেন্টাল পলিউশন, the quality of life would be far less than the indicated by the index of GNP. GNP বেড়েছে, তারপরে আমি বলবো আমার ইন্ডেক্স বেড়েছে, দেখো ওয়েলফেয়ার ইন্ডেক্স, কিন্তু তাকিয়ে দেখবো দেশের জনসাধারণরা ধুঁকছে,
অসুখে রুগ্ন স্বাস্থ্যে তারা ঢুকছে, তাদের উৎপাদন ক্ষমতা কমে গেছে, কারণ দূষণ। লাইকওয়াইজ, ইফ জিএনপি ইনক্রিজ অ্যালং উইথ এক্সেসিভ এক্সপ্লয়টেশন অফ দ্য ন্যাচারাল রিসোর্সেস, so excessive that it reduces availability of resources for the future generation, the increase in GNP would only be misleading as it cannot be sustained in the years to come. তাহলে আমরা যদি যথেচ্ছ পরিমাণে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে দিই, মাটির তলার জল, বনজ সম্পদ, জমির মৃত্তিকা, কয়লা যা আছে, পেট্রোল যা আছে, সবকে যদি আমরা যথেচ্ছ পরিমাণ ব্যবহার করে নিঃশেষ করে দিই, তাহলে আগামী দিনে যারা আসবে তারা কি ব্যবহার করবে? তাহলে আগামী দিনে তো সভ্যতা বাঁচবে না, তারা থেমে যাবে, তারা সাস্টেনেবল হবে না, লং রান ডেভেলপমেন্ট আসবে না। তাহলে লং রান ডেভেলপমেন্টকে আসতে গেলে আমাকে এক্সেসিভ এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সটাকে বন্ধ করতে হবে। আর পলিউশন, এই পলিউশন যেমন হবে, পলিউশনকে আমাকে কাট ডাউন করতে হবে, এবং দুটোকে জিএনপির অ্যাকাউন্টে কস্ট মেজার হিসাবে নিতে হবে। যখন এটাকে ইনক্লুড করবো তখন তার নাম হবে গ্রিন জিএনপি। অ্যাকর্ডিংলি ইট ইজ সাজেস্টেড দ্যাট জিএনপি ইন্ডেক্স শুড অ্যাকাউন্ট ফর নাম্বার ওয়ান, কস্ট ইন টার্মস অফ এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড কস্ট ইন টার্মস অফ এক্সেসিভ এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। তাহলে জিএনপি শুড অ্যাকাউন্ট ফর, ধরবে কস্ট ইন টার্মস অফ এনভায়রনমেন্ট পলিউশন এবং এক্সেসিভ এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। Estimation of GNP that accounts for these parameters is called green GNP. একে বলা হয় গ্রিন জিএনপি। তাহলে কাকে বলবো গ্রিন জিএনপি? যে কনসেপ্ট এবং ফ্যাক্ট আমরা যেটা দেখলাম, রিয়েল এবং নমিনাল, সেই জায়গা থেকে আমরা আলোচনা করলাম। আশা করি এটা তোমাদের কাজে লাগবে, তোমাদের এটা প্রিপারেশনে সাহায্য করবে। ভালো লাগলে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যদি তোমাদের ইকোনমিক্সের, সিভিল সার্ভিসের প্রিপারেশান নিতে ইচ্ছা হয়, ইকোনমিক্সের ক্লাস, তাহলে আমার ফোন নাম্বার দেওয়া থাকছে, সেখানে যোগাযোগ করতে পারো। আমার ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস দুটো ক্লাসই অনলাইনে চলছে, কাজে যারা ইন্টারেস্টেড তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি এখানে দেখে কারোর কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।